চলো না, পুলিশের কাছে যাই। একবার ধরিয়ে দিলে ওরা কিছু করতে পারবে না ওরা। রেহেনা ফিসফিসিয়ে বলে ওঠে। আতায়ুর বলে, তুমি জানো না রেহানা, ওরা কি কি করতে পারে। তোমার কোনো ধারণা নেই। ইশতিয়াকের কাহিনী মনে আছে তোমার? মারুফার সাথে কি হয়েছিল ভুলে গেলে? আমি আমার মেয়েটাকে হারাতে পারবো না। আতাউর আলম ভয় পাচ্ছে। এত সহজে হার মেনে নিলেন আতাউর আলম? না, একজন বাবা ভয় পাচ্ছে রেহানা। এমন সময় ফোনের রিংটন বেজে ওঠে। আতায়ুর আলম চমকে উঠে ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে কণ্ঠে বিদ্রুপ নিয়ে তার চাচাতো ভাই খোরশেদ বলে ওঠে, আগামীকাল নির্বাচন, আর আজ সশস্ত্র প্রার্থী আতাউর আলম নির্বাচন বর্জন করেছে। খবরটা কি সত্যি? আতায়ুর আলম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সত্যি। 10 শব্দটি মুখ থেকে উচ্চারণ করে ফোন কেটে দেয় সে। স্বামী নিয়ে আসার আলোকে টানতে টানতে এনে লিভিং রুমে দাঁড় করায়। আলো কিছুটা টলছে। স্বামীন ঋতুর দিকে তাকিয়ে বলে, ওকে কিছু খাওয়াও। আমি খাবো না, এই বাড়ির কিছু আমি মুখে দিব না, বললাম তো। চেঁচিয়ে বলতে থাকে আলো। স্বামীন আলোর দিকে তাকিয়ে বলে, কতক্ষণ থাকবে না খেয়ে? আচ্ছা ঠিক আছে, আমিও দেখতে চাই তুমি কতক্ষণ না খেয়ে থাকো। আলো স্বামীনের দিকে রাগিয়ে দৃষ্টিতে তাকিয়ে থাকে। সীতারা এসে ঋতুর হাতে একটা গ্লাস দিয়ে বলে, বড় ভাইজানের লেমন লাগে। ঋতু গ্লাসটা স্বামীনের হাতে তুলে দিতে যাবে, তখনই ইলহাম ধমকের সুরে বলে, তুমি কেন দিচ্ছ? ভাই আর বউ দেবে, ওর হাতে গ্লাস দাও। স্বামীন আলোর দিকে তাকায়। ঋতু আমতা আমতা করতে থাকে। ঈশিতা আলোকে দেখে। আলো সবাইকে অবাক করে দিয়ে ঋতুর হাত থেকে গ্লাসটা নেয়। তারপর স্বামীনের চোখের দিকে একবার তাকিয়ে গ্লাসের পানীয়টুকু স্বামীনের মুখে ছুঁড়ে মারে। ঘটনার আকস্মিকতায় সবাই চমকে ওঠে। আলো গেস্ট রুমের দিকে ছুটে যায়। তার দুর্বল শরীর নিয়ে ছুটতে বেশ বেগ পেতে হচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি সে নিচে পড়ে যাবে। স্বামীন ভেজা মুখ নিয়ে দাঁড়িয়ে আলোকে দেখে। সবাই তাকে দেখছে। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে সে নিজের ঘরে চলে যায়। মুখে পানির ঝাপটা দিয়ে মুখটা পরিষ্কার করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে স্বামীন। গায়ের পাঞ্জাবিটা এক টানে খুলে রকিং চেয়ারের উপরে ছুঁড়ে মেরে বিছানায় এসে বসে। হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে সময় দেখে সে। বেলা 3টে প্রায়। হঠাৎ ইসমামের কথা মনে পড়ে তার। ইসমামকে তো এসবের কিছুই জানানো হয়নি। এসব জানতে পারলে নিশ্চয়ই খুব রিয়্যাক্ট করবে। স্বামীনের ভালো মানুষ তাই বলে কথা। স্বামীন মনে হাসে। ইসমাম একেবারেই মায়ের মতো হয়েছে। ফোনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ইসমামকে ফোন দেওয়ার মনস্থির করেও ফোন দেয় না। এখন নিশ্চয়ই ঘুমাচ্ছে। শুধু শুধু বিরক্ত করে কী লাভ। এমন সময় ফোনের রিংটোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে যার নাম্বারটা ভেসে উঠেছে তার নাম হলো আতায়ুর আলম। এখন ফোন ধরলেই, ইয়াসার আমার মেয়েটাকে একটু দেখবো, ইয়াসার আমার মেয়েটাকে ছেড়ে দাও, ইয়াসার আমি তোমার পা ধরবো, এসব বলে বলে কাঁদবে। ইয়াসার তা জানে। সে রিসিভ করে না ফোনটা। তরপাতে থাকুক। যতক্ষণ জামিল আইসিইউতে থাকবে ততক্ষণ আতায়ুর আলম ও মেয়ের সাথে কথা বলতে না পারার যন্ত্রণায় তরপাতে থাকুক। ফোনটা সুইচ অফ করে রেখে স্বামীন উঠে দাঁড়িয়ে খালি গায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলি, পিশাচ স্বামী ইয়াসার মির্জা। এমন সময় দরজায় টোকা পড়ে ইয়াসারের। গম্ভীর কণ্ঠে জানতে চায়। কে? ফুলির মা চেঁচিয়ে বলে ওঠে, নতুনভাবে জ্ঞান হারাইছে ভাইজান। গায়ে একটি নেভি ব্লু রঙের পোলো টি শার্ট চাপিয়ে দ্রুত পায়ে হেঁটে নিচতলার গেস্ট রুমের দিকে যায় ইয়াসার। আলো অচেতন হয়ে মেঝেতে পড়ে আছে। তাকে ঘিরে বসে আছে ঋতু, ঈশিতা, হেনা ও ফুলির মা। স্বামীনকে দেখে ঋতু উঠে দাঁড়ায়। আতঙ্কিত মুখ নিয়ে বলে, ভাইয়া, অবস্থা খুব খারাপ মনে হচ্ছে, চোখে মুখে পানি ছিটিয়ে দেয়। পানি ছিটানোর থেকেও পানি খাওয়াটা জরুরি ঋতু। ওকে উঠিয়ে বিছানায় শুইয়ে দাও। সবাই ধরাধরি করে আলোকে তুলে বিছানায় শুইয়ে দেয়। ঈশিতা ভাইয়ের দিকে রাগী দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। স্বামী নিয়াসার তার দিকে তাকিয়ে বলে, পরীকে ফোন করে ডাক, এসে দেখুক। ঈশিতা কপাল কুঁচকে বলে,
পরি কি ডাক্তার? ও স্টুডেন্ট। আর পরি কেন ডাকবো? ডাক্তার এলে তোমার অপকর্ম সব ফাঁস হয়ে যাবে সেই ভয়ে? হ্যাঁ তাই। তেজি কণ্ঠে বলে ওঠে ইয়াশার। ঈশিতা আহত চোখে ভাইকে কিছুক্ষণ দেখে, তারপর পরি নামের মেয়েটাকে ফোন করে আসতে বলে ভাইয়ের দিকে তাকিয়ে নরম গলায় বলে, তোমার কি হয়েছে ভাইয়া? কেন করছো এমন তুমি? বললাম না বংশের ঐতিহ্য চর্চা করছি। ঈশিতা দৃঢ়ভাবে বলে, জোর করে বিয়ে হয়? এই বিয়েটাই হয়নি। তুমি ওকে ওর পরিবারের হাতে তুলে দাও ভাইয়া। শত্রুতার জেদ ধরে তুমি মেয়েটার গোটা জীবনটা এভাবে নষ্ট করো না। মনে রেখো তোমারও বোন আছে। আমার বোনের জন্য আমি আছি, ভয় পাচ্ছি না তোর কথায়। ভাইয়াকে কিছু বলা বৃথা। ঈশিতা করুণ দৃষ্টিতে বিছানায় অচেতন হয়ে পড়ে থাকা আলো নামের মেয়েটিকে দেখে। উজ্জ্বল শ্যামলা বর্ণের মায়াবী মুখটা কিরকম মলিন হয়ে আছে। ভাইয়া কিভাবে পারছে এমনটা করতে? তার কেন একটুও মায়া হচ্ছে না? রেহানার হাতের পানির গ্লাসটা হাত থেকে মেঝেতে পড়ে ভেঙে গিয়ে তীব্র আওয়াজ হয়। কাঁচের টুকরোগুলো গোটা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে। স্ত্রী পুনরায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে ভেবে আতায়ুর আলম ছুটে আসে। এসে রেহেনার দিকে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। রেহেনা থমথমে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলে, আলোর আব্বু, মেয়েটার কি হলো আলোর আব্বু? আতায়ুর আলম এগিয়ে আসে স্ত্রীর কাছে। রেহেনা হাউমাউ করে কেঁদে দিয়ে বলে, মেয়েটার গায়ে হাত তুলেছে, নিশ্চয়ই মেয়েটাকে মারছে খুব। মায়ের চিৎকার শুনে আজান আর আয়াত ছুটে এসে দাঁড়ায়। রেহেনার শরীরটা হঠাৎ কেঁপে ওঠে। আতায়ুর আলম এসে স্ত্রীকে ধরে। রেহেনা অস্ফুট স্বরে বলে, মেয়েটাকে দেখবো, কথা বলবো মেয়েটার সাথে। তুমি ওই পশুটাকে ফোন করে বলো আমরা সবাই মিলে ওর পায়ে পড়বো। ওই শুধু মেয়েটার সাথে একটু কথা বলিয়ে দিই। আতায়ুর আলম দু চোখ বন্ধ করে একটা নীরব আর্তনাদ করে ওঠে। সে তো সেই কখন থেকে চেষ্টা করে যাচ্ছে আলোর সাথে একটু কথা বলবে বলে। নির্দয় পশু পাষণ্ড ইয়াসারের মন গলেনি। আজান আয়াত একে অপরের মুখের দিকে তাকায়। ছোট থেকে বন্ধু মহলের সবাই তাদের খেপিয়ে এসেছে লুজার্স টুইন বলে। জীবনের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের এটাই মনে হচ্ছে তারা আসলেই লুজার্স। হঠাৎ কলিং বেলের আওয়াজ হয়। আতায়ুর আলম স্ত্রীকে ছেড়ে দিয়ে গিয়ে দরজা খোলে। দরজার বাইরে দাঁড়িয়ে আছে রনি, হাতে একটা প্যাকেট তার। মুচকি হেসে আতায়ুর আলমের দিকে প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলে, মায়ের ব্লাড প্রেশারের ওষুধ। ধীর পায়ে গেস্ট রুমে ঢুকে পরি প্রথমে স্বামীনের দিকে তাকায়। স্বামীনের দিকে তাকিয়ে একটা ঢোক গিলে সে চোখ নামিয়ে নেয়। শ্রদ্ধা করলেও স্বামীন ভাইয়াকে সে ভীষণ ভয় পায়। সজ্ঞানে কখনো স্বামীনের সামনে পড়ে না সে। পরীর পিছু পিছু ঘরে ঢুকে পোনা। পরি পোনার মেয়ে, দুধে আলতা গায়ের রং নিয়ে জন্মেছিল বলে পোনা খুব শখ করে মেয়েটির নাম রেখেছিল পরি। পরি আসলেই পরীর মতো দেখতে। ঘরে দাঁড়িয়ে থাকা প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে পরি পোনার দিকে তাকায়। পোনা চোখ দিয়ে ইশারা করে পরীকে বিছানার দিকে তাকাতে বলে। সে বিছানায় শুয়ে থাকা আলোকে একবার দেখে পুনরায় নিজের বাবার দিকে তাকায়। পোনা মৃদু স্বরে বলে, বড় ভাবি তোর। আলোকে খুঁটিয়ে খুঁটিয়ে কিছুক্ষণ দেখে সে। মায়াবী মুখশ্রী, তাকালে সহজে চোখ ফেরানো যায় না। ধীর পায়ে হেঁটে গিয়ে বিছানার পাশটাতে বসে। আলোর পালস রেট চেক করে ব্লাড প্রেশার চেক করে স্বামীনের মুখের দিকে তাকায়। স্বামীন তার দিকেই তাকিয়ে আছে। শরীর অত্যন্ত দুর্বল ভাইয়া, কিছু খাওয়াতেই হবে। কতক্ষণ না খেয়েছিল? 19 ঘন্টা। 19 ঘন্টা না খেয়ে দিব্যি থাকা যায়, পানি না খেলে সমস্যা হবার কথা। পানিও খাইনি। পরি আলোর দিকে তাকায়। সে কিছুই বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। কাউকে জিজ্ঞেস করবে সেই সাহস পরির নেই। নিচু স্বরে দৃষ্টি আলোর মুখের দিকে রেখে বলে, পানি শূন্যতার জন্যই হয়েছে। একটা চামচ দিয়ে খানিকটা পানি খাইয়ে দাও ঈশিতা আপু। তারপর বলে, এর হাত পায়ে ম্যাসেজ করে দাও, ধীরে ধীরে হুঁশ ফিরে পাবে। স্বামীন পরির কথা শুনে আলোর মুখের দিকে তাকায়। ঠোঁট বাঁকিয়ে ম্লান হাসে। মনে মনে বলে, বোকা বাবার ফটকা চালাক মেয়ে। এই রকমের যাতা স্ট্যামিনা নিয়ে এত তেজ দেখাও তুমি। ঈশিতা একটা গ্লাস আর একটা চামচ এনে আলোর মাথার কাছে বসে।
ঋতু এবং সীতারা আলোর হাতে পায়ে মাসাজ করে দিচ্ছে। দীর্ঘ সময় অতিবাহিত হয়। ফুলির মা হঠাৎ করে বলে ওঠে, আসতে না আসতে তোমারে দিয়া নিজের সেবা করাইয়া নিতেছে তোমার বড় যা। ঋতু মাথা তুলে ভ্রু কুঁচকে ফেলে। ফুলির মা প্রায় ভুলে গিয়েছিল এই ঘরে ইয়াসার রয়েছে। মনে পড়তেই সে থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে। ইয়াসার কিছু বলে না, তার দৃষ্টি আলোর দিকে। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সে আলোকে পর্যবেক্ষণ করছে। গুনে গুনে 7 সেকেন্ড তাকিয়ে থেকে সে চোখ সরিয়ে নেয়। ঈশিতা আলোর মাথায় হাত রেখে নরম গলায় ডাকে, আলো। আলোর জ্ঞান ফিরেছে, কিন্তু চোখ খুলে তাকানোর শক্তি সে পায় না। নারী কণ্ঠ কানে যেতেই সে কপাল কুঁচকে ফেলে খানিকটা। ঈশিতা সাহস পায়। 4 চামচের 1 চামচ পানি অবচেতন আলোকে জোর করে খাইয়ে দেওয়ার চেষ্টা করে। খড়খড়ে কণ্ঠনালীতে দুফোঁটা পানির অস্তিত্ব পেয়ে আলোর অবচেতন মন স্বস্তি পায় ঠিকই, কিন্তু তার চোখ দুটো বন্ধ। ঋতু এগিয়ে বসে আলোর গালে হাত রেখে ডাকতে থাকে, আলো, আলো। 2 বার ডেকে সে থেমে যায়। তারপর স্বামীনের দিকে একবার তাকিয়ে আবারও ডাকতে থাকে, ভাবি, ভাবি। আলো ধীরে ধীরে চোখ খুলে পিটপিট করে তাকায়। সবকিছু ঝাপসা লাগছে। সবাই জানে সে 19 ঘন্টা খায়নি, কিন্তু সবাই জানে না আলো গত 27 ঘন্টা ধরে কিচ্ছু খায়নি। গতকাল বেলা 11টার দিকে কলেজের ক্যান্টিনে একটা সিঙ্গারা খেয়েছিল এবং ওটাই শেষ খাবার। আলোকে চোখ মেলে তাকাতে দেখে অদ্ভুতভাবে নিজের অজান্তেই ইয়াসার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং সাথে সাথে সে ভীষণ অবাক হয়ে যায়। আশ্চর্য, সে এমন অদ্ভুত কাজটা কেন করলো? ঋতু ম্লান হেসে বলল, ভাবির জ্ঞান ফিরেছে। ঈশিতা একবার ইয়াসারের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে ঋতুকে বলে, মেজো ভাবি, এক বাটি স্যুপ দিয়ে এসো, আর তোমরা সবাই এখান থেকে যাও 3 সেকেন্ডের মধ্যে। ইয়াসার বোনের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে অকারণ ঠোঁট বাঁকিয়ে হাসে। পরীর দিকে তাকিয়ে বলে, কিরে, তোর ভিজিটের টাকা নিবি না হবু ডাক্তার? পরী মুচকি হাসে, অনেকটা সাহস নিয়ে বলে, বিয়ের মিষ্টিও কিন্তু বাকি আছে ভাইয়া, ওটা আগে খাওয়াবেন। আপনি আসলে করতে চাইছেনটা কি একটু পরিষ্কার করে বলবেন আব্বা? সারাদিন এই প্ল্যান করছেন, সেই প্ল্যান করছেন, অথচ কাজের কাজ তো কিছুই হচ্ছে না। সমস্যার ভূঁইয়া নিজের ছেলে সাগর ভূঁইয়ার দিকে তাকায়। ছেলে তার রীতিমতো বাপকে ধমকাতে শিখে গিয়েছে। সাগর জায়েদ আলীর দিকে আঙ্গুল তুলে আবারও বলতে থাকে, ওনার সাথে একচেটি আলোচনা করে এতদিন পণ্ডশ্রম করে গিয়েছেন শুধু। তা আপনার বুদ্ধি দেখে আমি অবাক হই আব্বা। কোথায় ইয়াসারকে রাস্তা থেকে সরিয়ে দেবেন তাড়া করে ওর চেলাটাকে মারলেন। ইয়াসারের তো টিকেও নাড়া গেল না, দিব্যি তার দলের লোকেরা প্রচারণা চালিয়ে যাচ্ছে। আতাউর আলম তো সরে দাঁড়িয়েছে। বাবার কথায় তাচ্ছিল্যের হাসি হেসে সাগর বলে, ইয়াসারকে মেরে দিলে আতাউরকে সামলানো কোনো ব্যাপারই ছিল না আমাদের কাছে। আর আতাউরকে ফাঁসানোর যে প্ল্যান করেছিলেন, লাভ কি হলো? ইয়াসারের তো কোনো শীত গরম দেখছি না। ও তো এত সহজেই ছেড়ে দেওয়ার পাত্র না। ও কেন আতাউরের পিন্ডি চটকাচ্ছে না? একটা ধুরুম মার লেগে গেলেও কিছুটা সুবিধা হয়ে যেত। সমস্যার ভূঁইয়া ছেলের কথায় চিন্তিত হয়ে পড়ে। তাই তো ইয়াসার এত চুপচাপ বসে আছে কি করে? বিষয়টা বেশ গোলমেলে। সাগর বাবার দিকে তাকিয়ে ধমকের সুরে বলে, এইবার যদি কোনো একটা অঘটন ঘটে না আব্বা, তাহলে আপনি ধরে নিন দলের সভাপতি পদ থেকে আপনাকে সরে দাঁড়াতে হবে। এই স্যুপটা এখন তুমি মুখে দেবে আলো। ঈশিতার কথা শুনেই আলো মুখ সরিয়ে নেয়। ঈশিতা একটু কঠিন হবার ভান ধরে আলোর থুতনি ধরে জোর করে 1 চামচ স্যুপ খাইয়ে দেয়। আলো বাধা দিতে গেলে তার গায়ে খানিকটা পড়ে যায় স্যুপ। ঈশিতা ধমক দিতে চেয়েও দেয় না। মায়াবী মুখশ্রীর দিকে তাকালেই মায়া লাগে তার। সে নরম গলায় আলোর মাথায় হাত রেখে বলে, তোমার বাবা মাকে দেখতে চাও? আর চান্স কিন্তু এখনো 50-50 আছে আলো। তুমি যদি এভাবে না খেয়ে মরে পড়ে থাকো তাহলে তো কোনো লাভ হবে না, তাই না? আলোর ঠোঁট কাঁপছে। ঈশিতার নমনীয় ব্যবহারে তার মধ্যে জমে থাকা কান্না সব বেরিয়ে আসতে চাইছে। বেশ কয়েক মুহূর্ত চেষ্টা করেও সে আটকাতে পারে না। ঝরঝর করে কেঁদে দিয়ে বলে, কেন আপু, একটা সামান্য চরের দাম আমাকে নিজের সর্বস্ব খুইয়ে দিতে হলো কেন? ঈশিতা কোনো উত্তর দেয় না। সে তো জানে না এর উত্তর। আলো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ পরে কান্না থামিয়ে কঠিন গলায় বলে ওঠে,
ওই জানোয়ারটাকে কখনো ক্ষমা করব না আমি, কোনো দিনও না। শেষবারের মতো ফোনটা চেক করে ইসমাম ফোনটাকে দূরে ছুঁড়ে মেরে হাত দিয়ে দেওয়ালে সজোরে ঘুষি মেরে দেয়। তারপর এসে নিজের বিছানায় উপর হয়ে শুয়ে থাকে কিছুক্ষণ। মাথা কাজ করছে না তার। এতটা অস্বস্তি বোধ হচ্ছে কেন? কিছুক্ষণ বিছানায় শুয়ে থেকে আবারও উঠে বসে। অর্গানাইজেশন থেকে বারবার ফোন দেওয়া হচ্ছে। ইসমাম কেন তার কাজে যাচ্ছে না তাই। ভার্সিটি থেকে ক্লাসমেটরা ফোন দিচ্ছে, কারো ফোন ধরতে স্বস্তি পাচ্ছে না সে। কিছুক্ষণ থম মেরে বসে থাকার পরে সে উঠে দাঁড়ায়। স্টাডি টেবিলের কাছে গিয়ে ড্রয়ার খুলে তার পাসপোর্ট বের করে কয়েক মুহূর্ত সেদিকে তাকিয়ে থাকে। তারপর গিয়ে মেঝে থেকে ফোনটা উঠিয়ে নেয়। মেঝেতে পড়ে গিয়ে ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিল। সে ফোনটা অন করে অ্যাম্বাসিতে ফোন লাগায়। ক্যাচ ক্যাচ শব্দে দরজার নব ঘোরে। রাত প্রায় 10টা বেজে গিয়েছে। শামীম দরজা ঠেলে 2 সেকেন্ড সেখানে দাঁড়িয়ে থাকে। তার কপাল কুঁচকে থাকলেও চোখে অস্বস্তির ছাপ স্পষ্ট। নিজের ওপর নিজে প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। এখন এত অস্বস্তি লাগবে কেন? এত কাণ্ড ঘটিয়ে ফেলেও তো অস্বস্তি হয়নি একটুও। একটা ছোট নিঃশ্বাস ফেলে ঘরের ভেতরে এক পা ফেলে, আর চোখে পুরো ঘরের দিকে দৃষ্টি দেয়। আলোকে কোথাও দেখতে না পেয়ে আর এক পা ঘরের ভেতরে রাখতেই সে তার ঘাড়ের উপর কোনো ভারী বস্তুর আঘাত অনুভব করে। তৎক্ষণাৎ ডান পাশে তাকাতেই দেখে আলো একটা মোটা বই হাতে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। প্রচণ্ড শক্তি খাটিয়ে শামীমকে আঘাতটা করেছে, তাই হাঁপাচ্ছে সে। আলোর প্রচণ্ড শক্তি খাটিয়ে করা আঘাতেও শামীমকে বিচলিত দেখা যায় না, বরং গা ছাড়া ভাব নিয়ে বলে, এক বাটি স্যুপ খেয়ে শক্তি ফিরে পেয়েছো? আলো দাঁতে দাঁত চেপে আর একটা বাড়ি মারতে যাবে, তখন শামীম তার হাত দুটো ধরে ফেলে। হাত থেকে বইটা কেড়ে নিয়ে দরজার পাশের আলমারিতে রেখে দেয়। দরজার সিটকেনি তুলে দিয়ে মৃদু হেসে বলে, তুমি নাকি কারাতে জানো, অথচ এখানে আসার পর থেকে দেখছি চর মারছো, থুতু ছুঁড়ে দিচ্ছ, মিন্ট লেমন ছুটছো, বই দিয়ে আঘাত করছো। এসব কোন ধরনের বাচ্চামো? মানুষ যখন ঘোর বিপদে পড়ে তখন তার মস্তিষ্ক কাজ করে না জানি, কিন্তু তোমার তো পুরো মেমোরি ডিলিট হয়ে গেছে। তুমি আদৌ কারাতে জানো তো, নাকি তোমার সৎ এবং মহৎ বাবা আতাউল আলম টাকা দিয়ে মেডেল কিনে দিয়েছে? আমার বাবার নাম মুখেও আনবি না কুত্তা। শামীম স্বাভাবিক গলায় বলে, কুত্তা বলছো কেন বারবার? আমি তোমাকে কামড়েছি, আঁচড় কেটেছি তোমার গায়ে? আলো অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে তার দিকে। শামীম বলে, বাবার নামে কিছু শুনতেই পারো না দেখছি, অন্ধের মতো বিশ্বাস করো বাবাকে। তোমার ওই গুণধর পিতা কি করেছে জানো? একজনের জান নেওয়ার চেষ্টা করেছে। আলো চমকে ওঠে, চেঁচিয়ে বলে, মিথ্যা কথা, সব কিছু মিথ্যা কথা। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার সব কিছু মিথ্যে। তুমি আর তোমার বাবা সত্যবাদী যুধিষ্ঠির। তা সত্যবাদী বাপের সত্যবাদী কন্যা, তোমার নামটা তোমার বাবা শুধু আলো রাখলো কেন? তোমার নাম রাখা উচিত ছিল সত্যের আলো। আলো বিদ্রুপ গায়ে না মেখে গলায় ঝাঁঝ বজায় রেখে চেঁচিয়ে বলে, ভয় দেখিয়ে বিয়ে, কতগুলো মানুষকে জিম্মি করে রাখা, তাদের ব্ল্যাকমেইল করা, জোর করে একটা মেয়ের সর্বনাশ করা। তুই তো কাফিরের থেকেও এক ধাপ উপরে। তোর কোনো ক্ষমা নেই পৃথিবীতে। যেদিন ধরা পড়বি জান নিয়ে বাঁচতে পারবি না জানোয়ার। শামীম আলোর দিকে শীতল চোখে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, নিজের ঘরে এনে ভাবছিস স্বামীর অধিকার ফলাবি? তার আগে আমি প্রাণ ত্যাগ করব। আমি তো তোমাকে কিছুই বলিনি, তুমি আগ বাড়িয়ে এত কিছু বলছো কেন? কেন জোর করে এই রুমে এনেছিস আমায়? হাঁপাতে থাকে আলো। শামীম মৃদু হেসে বলে, আমি তো জোর করিনি, শুধু বলেছে তোমার কোন ভাই এখন কি করছে। একজন দোকানে গিয়ে থার্মোমিটার কিনছে, অন্যজন গেটের কাছে দাঁড়িয়ে আছে, ব্যাস। আর তুমি তাতেই ভয় পেয়ে চলে এলে ঋতুর সাথে আমার শোবার ঘরে। আলো ছুটে এসে শামীমের কলার ধরে চেঁচিয়ে বলে, পিচাস নমরুদ। শামীম আলোর হাত ছাড়িয়ে বলে, আমার 3টা পাঞ্জাবির বোতাম ছিঁড়েছো তুমি, এগুলো কিন্তু তোমাকে দিয়েই ঠিক করানো হবে। আলো ফোঁস করতে থাকে। গলা থেকে আর কোনো কথা বের হচ্ছে না তার। শামীম মৃদু স্বরে বলে, কি? এক বাটি স্যুপের শক্তি ফুর হয়ে গিয়েছে? ফেরাউন। আলো হাঁপাতে হাঁপাতে বলে, তাই নাকি? তাহলে তো তুমি আসিয়া হলে।
ডান হাত দিয়ে পকেট থেকে একটা চেক বের করে আলোর হাতের কবজি শক্ত করে ধরে ফেলে শামীম। চেকটা আলোর হাতের মুঠোয় পুরে গম্ভীর কণ্ঠে বলে, বিয়ের কাবিনের টাকা। আলো হাত ছাড়িয়ে চেকটা ছিঁড়ে টুকরো টুকরো করে শামিনের দিকে ছুঁড়ে মারে। শামিন বলে, ঠিক আছে, নগদ ক্যাশ দিচ্ছি। তুই মরবি মরবি তুই খুব শীঘ্রই ফেরাউন। তাই নাকি? তা নীলনদ কোথায়? বাংলাদেশে তো কোনো নীলনদ নেই। আলো অহেতুক তাকিয়ে থাকে শামিনের দিকে। শামিন আলোকে উপেক্ষা করে বিছানা থেকে একটা বালিশ নিয়ে ডিভানে রাখে। পায়ের চটি খুলে ডিভানে উঠে ওদিকে ফিরে শুয়ে পড়ে সে। গম্ভীর কণ্ঠে আলোকে বলে, ঘুমিয়ে পড়ো, আমি আছড়াবো না, কামড়াবো না। পাখির কিচির মিচির নতুন সকালের আহ্বান জানিয়ে দিয়েছে। জানালার থাই গ্লাস ভেদ করে কড়া মিষ্টি রোদ এসেছে, আলোর গালে আদর দিয়ে যাচ্ছে। মেঝেতে বসে বিছানার উপরে মাথা ঠেকিয়ে ডান পাশে কাত হয়ে ঘুমিয়ে গিয়েছিল আলো। বাম গালে রোদের উষ্ণতা তার দীর্ঘ ক্লান্তিময় ঘুমের ইতি টানে। ধীরে ধীরে চোখ মেলে তাকায় সে। ছোটবেলা থেকে আলো অচেনা কোনো নতুন পরিবেশে ঘুমোতে পারে না, কিন্তু এই 2 রাজ্যে মানসিক ধকল আলো সামলেছে, তাতে এরকম গভীর ঘুম হওয়া স্বাভাবিক। মাথা এখনো ভারী হয়ে আছে যন্ত্রণায়। হাত দিয়ে কপাল চেপে ধরে এদিকে ওদিকে তাকায় সে। তারপর নিজেকে দেখে গায়ের শাড়িটা ঠিকঠাকভাবেই আছে। বিছানায় এক হাত রেখে ভর দিয়ে উঠে দাঁড়ায় সে। এই অচেনা ঘরটিতে সে ছাড়া আর কেউ নেই। ওই পিশাচটাও উধাও। ঘরের দরজা খোলা। আলো এই সুযোগে দ্রুত পায়ে বের হয় ঘর থেকে। সে জানে এই কারাগার থেকে তার পালানোর পথ রাখেনি ওই চতুর শিয়ালটা। তবুও একবার চেষ্টা করলে তো ক্ষতি নেই। ঘরের বাইরে এসে সে নিচতলার সিঁড়ি দেখতে পায়। সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নামতে গিয়ে থমকে যায় সে। নিচতলার লিভিং রুমে পিশাচটার 2জন লোক বসে আছে। এদেরকে নিশ্চয়ই ওই পিশাচটা তার উপর নজরদারি করতে এখানে বসিয়ে রেখেছে। আলো 2 মিনিট সেখানে দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়ায়। ঘুরে দাঁড়িয়ে সে ঋতুকে দেখে। ঋতু আলোর দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। ফিস ফিসিয়ে বলে ওঠে, পালাচ্ছিলেন নাকি ভাবি? আলো প্রায় দৌড়ে ঋতুর কাছে যায়। ঋতুর 2 বাহু ধরে আকুতির সুরে বলে, না পালাচ্ছিলাম না। আপনি আমার একটা উপকার করবেন, একটু দয়া করবেন আমায়। ঋতু চোখ বড় বড় করে ফেলে। সে কি উপকার করতে পারে আলোর? এদিক ওদিক তাকিয়ে নিচু স্বরে বলে, কি ভাবি? আমাকে আপনার ফোনটা দিবেন, আব্বু আম্মুর সাথে একটু কথা বলবো। দয়া করে ফোনটা দিন, আমি আপনার পায়ে পড়ছি। ঋতু আলোর 2টো হাত মুঠি করে ধরে। এদিক ওদিক তাকিয়ে ফিসফিসিয়ে বলে, আসুন আমার সরকার সাথে। দলীয় প্রার্থী স্বামী নিয়াসার মির্জা নিজ এলাকা 19 নম্বর ওয়ার্ড থেকে ভোটদান সম্পন্ন করে বেরিয়ে এসেছেন। ভোট কেন্দ্রের বাইরে গণমানুষের ভিড়। রাহাত এগিয়ে গিয়ে একটা ছাতা ধরে শামিনের মাথার উপরে। শামিন হাত দিয়ে সরিয়ে দিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, 1000বার বারণ করেছি, আমার সাথে এসব করবি না। তোরা আমার চাকর? রাহাত লজ্জিত ভঙ্গিতে হাসে। তারপর বলে, না, আপনি আমাদের নেতা। শামিন এদিকে ওদিকে তাকিয়ে বলে, বাকি কেন্দ্রগুলোতে খবর নিয়েছিস ওদিকের কি অবস্থা? এমন সময় রাহাতের ফোন বেজে ওঠে। রাহাত পকেট থেকে ফোনটা বের করে শামিনের দিকে তাকিয়ে বলে, সবুজের ফোন। ও তো 15 নাম্বার ওয়ার্ডে আছে, নতুন 20 প্রাথমিক বিদ্যালয়, সমের ভুইয়া এলাকায়। শামিন বলে, জলদি ফোন রিসিভ কর। রাহাত শামিনের কথা মতোই ফোনটা রিসিভ করে লাউড স্পিকার অন করে দেয়। ওপাশ থেকে চেঁচিয়ে ওঠে সবুজ, রাহাত, আমাদের এজেন্টদের কাজে ব্যাঘাত ঘটানো হচ্ছে। 2 দলের মধ্যে হাতাহাতি হয়েছে এক পর্যায়ে। পুলিশ কি করেছে? ঘাস খাচ্ছে? সরকারি পার্টির এজেন্টদের সাথে গাইগুই করে বুকের পাঠা দেখে। সমসময়ের ধামড়া ছেলেটা করেছে সব। কি করব ভাই, কেবল ওসিকে ফোন দিতে। শামিন রাহাতের হাত থেকে ফোন নিয়ে বলে, ওসিকে ফোন করার দরকার নেই, আমি রাখছি। তুই গুলোকে চিহ্নিত করে রাখ। আতায়ুর আলম ফোনটা রিসিভ করে কানে ধরতেই আলো কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আব্বু। আতায়ুর আলম 2 চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেলে। তার মুখে কোনো কথা আসছে না। আলো বলতে থাকে, কার জ্বর আব্বু? তোর আম্মুর জ্বর উঠেছে, প্রেশার বেড়ে গিয়েছে,
আলো চুপ করে থাকে। আতায়ুর আলম বলে, তোকে মেরেছে আম্মু, খেতে দিয়েছে তোকে। আলোর চোখ বেয়ে দুফোঁটা তরল গড়িয়ে পড়ে। কণ্ঠনালীতে জমে থাকা কান্না জোর করে দমিয়ে রেখে কণ্ঠ স্বাভাবিক করার চেষ্টা করে বলে, ঠিক আছে আব্বু, কেউ আঘাত করেনি, খেতে দিয়েছে আমায়। আতায়ুর আলম আর্তনাদ করে ওঠে। মা, আমার মা, তুই তোর অপদার্থ বাবাকে মাফ কর মা, ক্ষমা করে আমায়। আলো ঝরঝর করে কেঁদে ফেলে। আলোকে দেখে ঋতুর চোখে পানি এসে যায়। কয়েক মুহূর্ত কেঁদে কান্না থামিয়ে বলে, আজান আয়াত কোথায়? ওপাশ থেকে আজান আয়াতের ভাঙা গলার আওয়াজ শোনা যায়। এই তো আপু, আমরা এই তো। আলো ধরা গলায় বলে, ভাই দুটোকে সামলে রেখো আব্বু, ওরা আমার কলিজা, পিচাসটা ওদের উপর নজর রাখছে। আতায়ুর আলম কাঁদতে থাকে। আলো বলে, আমার সুপার হিরো এভাবে কাঁদতে পারে না। তুমি কেঁদো না আব্বু, ইয়াসার আমাকে আর যাই করুক জানে মারবে না। তোমার মেয়ে হয়তো বেঁচে থাকবে। আমি কি পাপ করেছি আম্মু? আলো চুপ করে থাকে। তারপর বলে, নির্বাচন বর্জন করেছ আব্বু? দরকার নেই, দরকার নেই, আমার আর কিছু দরকার নেই। আলো মুখে হাত চেপে কিছুক্ষণ কেঁদে নেয়। তারপর কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, রাখছি আব্বু, আম্মুকে দেখবে। এই নাম্বারে আর ফোন করবে না, একজন বিপদে পড়ে যাবে তাহলে। ফোন কেটে আলো ধপ করে মেঝেতে বসে পড়ে। ঋতু নিচু হয়ে বসে নরম গলায় বলে, ভাবি কাঁদবেন না। ডাকবেন আমায় ভাবি, আমি কারো ভাবি নই। না আমি কারো বউ, ডাকবে না ভাবি আমায়, ডাকবে না, ডাকবে না। গলা ছেড়ে চিৎকার করতে থাকে আলো। কিরে, ভাইকে দেখে তোর সব হাওয়া বেরিয়ে গেছে? কথাটি বলেই সবুজ সাগরকে কুৎসিত একটা গালি দেয়। সাগর তাতে ভ্রুক্ষেপ না করে ইয়াসারের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। ইয়াসার তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে নীরবতা ভেঙে সাগর হেসে বলে, অনেকদিন পর তোর সাথে দেখা হলো ইয়াসার, দেখে খুব ভালো লাগছে, আমি আনন্দিত। কিন্তু আমার ভালো লাগছে না, ইচ্ছে করছে তোর গালটা চেপে ধরে জানটা বের করে দিতে। ঠান্ডা গলায় জবাব দেয় ইয়াসার। সাগর উচ্চ শব্দে হাসতে থাকে। হাসি থামিয়ে বলে, ধীরে নেতা ধীরে, ভোট কেন্দ্রে দাঁড়িয়ে জনগণের জান নেওয়ার হুমকি দিচ্ছেন। কেউ ভোট দেবে আপনাকে? এক সময় তুই আমার অনেক ভালো বন্ধু ছিলি, তাই তোকে বরদাস্ত করে গিয়েছি সাগর। নিজের অওকাদের মধ্যে থাকবি, নয়তো খুব খারাপ হবে। সাগর দাঁতে দাঁত চেপে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, কি করবি তুই, কি করবি? শালা কা পুরুষ, আতাউরের মতো একটা চামচিকা, যার দলের লোক পেরে দে, সে কি করবে আমাকে? তুই কিভাবে জানলি আতাউর সব করেছে? স্বামীনের এমন সরাসরি প্রশ্নে সাগর থতমত খায়। আমতা আমতা করে বলে, জানি, সব খবর আসে আমার কাছে। আচ্ছা তুই আতাউরের সাথে কি করছিস বলতো? শালা বসে গিয়েছে, কোনো গলায় রামদা ধরেছিলি নাকি? বেশি চালাকি করবি না সাগর, এখানে কোনো ঝামেলা করবি না। সত্যি যদি মায়ের বুকের দুধ খেয়ে থাকিস তাহলে নির্বাচনের ফলাফল পর্যন্ত অপেক্ষা কর, তখন মুখোমুখি হ। আচ্ছা তাই নাকি? খুব আত্মবিশ্বাস না তোর? তুই তো মেয়েদের হাতে চর খাস শালা, তোকে কে ভোট দিবে? স্বামীন দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। এখানে সে মারামারি করতে চায় না, নয়তো আজ সাগরের খুব খারাপ অবস্থা করে ফেলতো। ঋতু একটা প্লেটে অল্প ভাত এবং একটু মাংসের তরকারি নিয়ে ইয়াসারের ঘরে ঢোকে। আলো মেঝেতে বসে বিছানায় পিঠ ঠেকিয়ে রেখেছে। তার দৃষ্টি মেঝের দিকে। ঘরে ঋতুর অস্তিত্ব টের পেয়ে তার দিকে তাকায়। আলোর মুখোমুখি হয়ে মেঝেতে বসে ঋতু প্লেটটা তার দিকে বাড়িয়ে ধরে। নিন ভাবি, ভাতটা খেয়ে নি, অল্প এনেছি। বললাম না আমাকে ভাবি ডাকবেন না। ঋতু ম্লান হেসে বলে, আচ্ছা ডাকবো না, আপনি খেয়ে নিন না প্লিজ, দয়া করে খেয়ে নিন। আলো প্লেটে হাত দেয়। কিছুক্ষণ প্লেটের দিকে তাকিয়ে থেকে বলে, এই খাবার কোথা থেকে আসে জানো? তোমার শ্বশুর বাড়ির পাপের টাকায়। ঋতু চুপ করে থাকে। এমন সময় ঈশিতা ঘরে ঢোকে। সে দরজার বাইরে থেকে আলোর কথা শুনে ফেলেছে। ঘরে ঢুকে আলোকে বলে, খাবারটা যেভাবেই আসুক, এটা তোমার রিজিকে ছিল। এখন খেয়ে নাও, কালকের মতো শুরু করো না। ভাইয়া সন্ধ্যায় বাড়িতে আসতে সিন ক্রিয়েট হবে। চুপচাপ থাকো, শান্ত থাকো। আমি ভাইয়াকে বোঝাচ্ছি যাতে সে তোমার প্রতি নরম হয়। ঋতু মাথা তুলে ঈশিকাকে বলে, ভোট দিয়েছো আপা? হ্যাঁ ভাবি, তুমি যাও, মেঝো ভাইয়া অপেক্ষা করছে তোমার জন্য।
ঋতু উঠে চলে যায়। ঈশিতা আলোর কাছে এগিয়ে এসে বিছানায় বসে। আলোর দিকে দৃষ্টি দিয়ে ঠান্ডা গলায় বলে, খেয়ে নাও, আমি এখানে বসে আছি আলো, খেয়ে খালি প্লেটটা আমার কাছে দাও। অবসেশন পার্টির সভাপতি শমশের ভূঁইয়া পেয়েছে 48,306 ভোট। অপরদিকে